ওস্তাদ আয়াত আলী খানেরই পুত্র, আলাউদ্দিন খানের ভাতিজা। আমার মনে হয় যে আমার মার গর্ভে যখন ছিলাম আমি, তখন বোধহয় আমার বাবার সুরবাহারের সুর বোধহয় আমার মনে হয় আমি শুনতে পেতাম। মেট্রিক পরীক্ষা যখন দিলাম, আমার পরীক্ষা একটা সাবজেক্ট খারাপ হয়ে গেল। আমাকে তখন আর কেউ গ্রহণ করবে না, কোনো ভাই আমাকে রাখবে না। আমি একা একা বাজাতাম আর আমি কাঁদতাম। মার কথা মনে হতো, ছোট ভাই বোনদের কথা মনে হতো। আপনি তো পরে ৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হলেন, কিভাবে হয়েছিলেন? আমার বললো যে তুই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যা, অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। সুধী দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের এডিটোরিয়াল ডায়ালগ থেকে। আমরা তো এই অনুষ্ঠানে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেই সঙ্গে বিভিন্ন খাত সংশ্লিষ্ট বিষয়, একই সঙ্গে আমরা শিল্প সংস্কৃতি নানা বিষয় নিয়েও কথা বলি। আমাদের স্টুডিওতে আজকের দিনটা একটু অন্যরকম। আজকে স্টুডিওটা অনেক বেশি আলোকিত, কারণ আমাদের সঙ্গে আছেন এই উপমহাদেশের একজন প্রখ্যাত মানুষ। আমাদের হৃদয়ের সঙ্গে, হৃদয়ের সুরধ্বনির সঙ্গে যার সম্পর্ক রয়েছে। আমরা অনেক মিষ্টি গান হয়তো এখনও যদি সুরে বাজে তার নামটি মাথায় আসে, হয়তো অনেকে আমরা নাম জানি না, কিন্তু মাথায় আসে আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল, কিংবা হাজার মনের কাছে প্রশ্ন রেখে। এই ধরনের গানগুলো যখন আমাদের হৃদয়ে বাজে, তখন সেই নামটিও চলে আসে। বেশি কথা বলবো না, আজকে শুরু করি। তার সঙ্গে শুরুতেই পরিচয় করিয়ে দিই। তিনি আর কেউ নন, শেখ সাদী খান। আমাদের বাংলা সঙ্গীতের কিংবদন্তির তুল্য একজন মানুষ, আলোকিত মানুষ। এবং শেখ সাদী খানের কথা বলতে গেলে আমাদের একটু বলতেই হবে যে বাংলাদেশের শুধু নয়, এই উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ সঙ্গীত পরিবারের একটি, যে পরিবারটি ওস্তাদ আয়াত আলী খানের, যে পরিবারটি ওস্তাদ আলাউদ্দিন খানের। তিনি ওস্তাদ আয়াত আলী খানেরই পুত্র, আলাউদ্দিন খানের ভাতিজা। এবং ওনার ভাই আবিদ হোসেন খান, বাহাদুর খান, তারাও সঙ্গীতের অনেক বিস্তৃত জগতে বিচরণ করেছেন, আর শেখ সাদী খান নামেই পরিচিত। আমরা আজকে ধন্য যে এইরকম একজন মানুষকে আমাদের স্টুডিওতে পেয়েছি। স্বাগত সাদী ভাই, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আমাদের। হয়তো আমার সঙ্গে কথা বলতে বলতে আমরা অনেক সুরের পথে বিচরণ করব। আমরা একটু শুরুতেই শুরু করি যে আপনার আসলে শুরুটা কিভাবে হলো সঙ্গীতের সঙ্গে, বিশেষ করে এই যে পেশাগতভাবে যে আপনি সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, একজন সুরকার শেখ সাদী খান হয়ে গেলেন। যদিও আপনার পরিবারই আপনার আসলে সুরের জন্মসূত্র আমরা জানি, কিন্তু সেখান থেকে আসলে আপনি কিভাবে আপনার এই গানগুলোতে চলে আসলেন, যে গানগুলো আমরা গাই বা আমরা শুনি? তা আমার কাছে যেটা মনে হলো, যেহেতু আমি একটি সঙ্গীত পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, আমার মনে হয় যে আমার মার গর্ভে যখন ছিলাম আমি, তখন বোধহয় আমার বাবার সুরবাহার, সেই সুরবাহারের সুর বোধহয় আমার মনে হয় আমি শুনতে পেতাম। নাহলে আমি যেই ছেলেটা বড় হইতে শুরু করলো, খেলাধুলার প্রতি এত বেশি টান ছিল আমার। আমি খুব ভালো ফুটবলার, তারপরে আমি ক্রিকেটার, আমি এ ডিভিশনে ক্রিকেট খেলেছি তো আমি রেঞ্জার্স ক্লাবে ক্রিকেট খেলতাম তো ওইখানেও আবার একটা রেকর্ড আছে আমার, যে আমাকে দয়া করে 1 ওভার বল করতে দিয়েছিল, বল করতে গিয়ে আমি হ্যাটট্রিক করে ফেললাম প্রথম ওভারেই। আমি 1টা ওভার বল করলাম, আমি 1টা ওভার বলের ভিতরে আমি হ্যাটট্রিক করে ফেললাম। এটা মিরাকেল স্যাপার হয়ে গেল আর কি ব্যাপারটা। যাই হোক, হওয়ার খুব ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি, প্লেয়ার ভেবেছিলাম হয়তো ক্রিকেটার হব। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন যেহেতু আমার বাবার কাছে অনেক ছাত্রছাত্রীরা আসতেন, বাসায় শিখতে আসতেন, ওইগুলো আমার কানে যেত, কিন্তু ওইগুলি আমি ওইভাবে কেয়ার করিনি। তবে শুরু কোনো সময় গুনগুনো করতাম না কখনো। কিন্তু যখন আমি মেট্রিক পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিলাম, তখন যেহেতু খুব ডান পিটে ছিলাম আমি কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলে পড়তাম। ওইখান থেকে আমাকে আমার এই দুষ্টুমির পরিপ্রেক্ষিতেই বোধহয় আমার মনে হয় আমার বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন, আবিদ হোসেন খান সাহেবের কাছে পাঠিয়ে দিলেন। আবিদ হোসেন খান সাহেব তখন চাকরি করতেন রেডিও, তদানীন্তন পাকিস্তান রেডিওতে চাকরি করতেন। আমি ভর্তি হয়ে গেলাম, এসে ক্লাস 10-এ ভর্তি হলাম ধানমন্ডি এলিফ্যান্ট রোডে যে ধানমন্ডি স্কুলটা আছে, হাই স্কুলটা আছে, এটা তখন নতুন শুরু হয়েছে। তো মেট্রিক পরীক্ষা যখন দিলাম, তখন আমার পরীক্ষা একটা সাবজেক্ট খারাপ হয়ে গেল। একটা সাবজেক্ট খারাপ হয়ে যাওয়াতে আমাকে তখন আর কেউ গ্রহণ করবে না, কোনো ভাই আমাকে রাখবে না।
না মোবারক হোসেন খান সাহেব রাখবে আমাকে, না আবেদ হোসেন খান সাহেব রাখবে আমাকে। বললো যে না, ওকে তো সামাল দেওয়া সম্ভবপর না। বাবা খুব দুশ্চিন্তা করে গেলেন, তখন বাবারও বয়স হয়েছে বাবার। তখন আমার মেজো ভাই ছিল এখানে, উস্তাদ বাহাদুর খান সাহেব। এটা সবাই জানে উস্তাদ বাহাদুর খান সাহেব। বাহাদুর খান তো খুব বিখ্যাত মানুষ, প্রখ্যাত একজন শরৎ বাদক, তাকে শরৎ বাদক হিসেবে বিশেষ করে ঋত্বিক ঘটকের সঙ্গে তার ঋত্বিক ঘটকের কয়েকটা সিনেমায় প্রত্যেকের ছবি সুবর্ণরেখা, মেঘে ঢাকা তারা, এগুলোর সঙ্গে উনি মিউজিক ডিরেক্টর ছিলেন এটার। গরম হাওয়া, তিতাস একটি নদীর নাম। তো যাই হোক, তো মেজো ভাই হঠাৎ করে বললেন একটা কাজ করেন, আপনারা সবাই যদি ওকে যদি এইভাবে যদি আপনারা যদি নেগলেক্ট করেন তো ওর কী অবস্থা হবে। একটা কাজ করুক, আমি তো কদিন পর চলে যাব, ও আমার সঙ্গে কলকাতা কিছুদিন বেরিয়ে আসুক। তো ভাইয়ের সঙ্গে চলে গেলাম। কলকাতাতে গিয়ে ভাই আমাকে আটকিয়ে ফেলেন। তখন থেকে কিন্তু আমি একটু বেহালা শিখি। বাবার হাতে কিন্তু আমি হাতে করি, আমার প্রথম তবলায় হাতে করি, তারপর বেহালায় হাতে করি। যেহেতু পড়াশোনার পাশাপাশি আমার পরিবারের প্রত্যেকটি ছেলেরাই কোনো না কোনো একটা ইনস্ট্রুমেন্ট বাজাতে হতো, বাধ্যতামূলকভাবে শিখতে হতো আর কি, যেহেতু আমার পরিবারটি যন্ত্র সঙ্গীতের পরিবার। তো আমাকে নিয়ে গিয়ে ওইখানে নিয়ে গিয়ে বললেন যে হ্যাঁ, কদিন তো খুব ঘুরলা, 10-15 দিন ঘুরলা, একটা কাজ করো, এমনি বসে থাকার চেয়ে বেহালাটা বাজাও, শিখো। 1 মাস 2 মাস 3 মাস উনি তালিম দিচ্ছেন আমাকে, কখনো সন্ধ্যার সময় তালিম দিচ্ছেন, কখনো বিকেলবেলা তালিম দিচ্ছেন। মাস যায়, বছর চলে গেল, আমাকে এত ছাড়ছে না। আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কী করবো এখন গিয়ে? বস, থাকো, আসছো, থাকো, আমার সঙ্গে থাকো। আমার কাছে এসছো যখন, একটু আমরা গান বাজনার পরিবারের লোক, তো কিছুটা তালিম নিয়ে যাও। আমি তার কাছে 3 বছর ফেসে গেলাম। আমার কিন্তু পড়াশোনা কিন্তু টোটালি অফ হয়ে গেল। আমার পড়াশোনা ওনার কাছ থেকে আমি সকালবেলার রাগ, দ্বীপ্রহরের রাগ, সন্ধ্যার রাগ, রাতের রাগ, মধ্যরাতের রাগ, এই এক একটা করে এক এক সময় করে আমাকে তালিম দেওয়া শুরু করলেন উনি আমাকে। আর আমি প্র্যাকটিস করি, সকালবেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা প্র্যাকটিস করি, দুপুরবেলা 1টার সময় ভাত খাওয়া, 3টার সময় উঠে আবার যন্ত্র নিয়ে প্র্যাকটিস করা, 3টা থেকে 5টা পর্যন্ত। তারপরে আবার একটু নিচে যাওয়া, ঘুরতে যাওয়া, আবার সন্ধ্যার পরে এসে 7টার পরে আবার 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করা। আমি অ্যাকচুয়ালি ফেড আপ হয়ে গেলাম, এরকম প্র্যাকটিসও জীবনে কোনোদিন করি নাই। আমি একা বাজাতাম, আর আমি কাঁদতাম, মার কথা মনে হতো, ছোটো ভাই বোনদের কথা মনে হতো, আমার চোখ দিয়ে পানি পড়তো। বেহালাতে যখন বেহালা বাজাই, কান্দি যখন টক করে ফোঁটা পড়ে বেহালার ভিতরে, এরকম অবস্থা আমার। তো 3 বছর পর বাবা একবার চিঠি লিখলেন মেজো ভাইয়ের কাছে, ওস্তাদ বাহাদুর খানের কাছে, যে ওর কী অবস্থা, কেমন আছে, আছে। তো আমার শরীরটা খুব ভালো না, তুমি যদি পারো ওকে কিছু দিনের জন্য এখানে পাঠাইও। হ্যাঁ, ওর দেখতেও মন চাচ্ছে আমার। তখন আমার বাবার বয়স প্রায় 75-80-র কাছাকাছি আমার বাবার বয়স। তো আমার ভাই আমাকে বললো যে তুমি বাড়িতে যাও, বাবা বলছে যাওয়ার জন্য, যাও, গিয়ে ঘুরে আসো। যদি আসতে পারো আবার আসলা, না আসতে পারলে তোমাকে আমি যেটুকু বিদ্যা তোমাকে দিয়েছি, তুমি সেটা দিয়ে তুমি জীবনযাপন করতে পারবা। ওই যে আমাকে গুরু যেই কথাটা বলে দিয়েছে সেটি কিন্তু হয়েছে। আমি আসলাম, আসার পর বাবা আমার বাজনা শুনলেন, প্র্যাকটিস করতে, তখন তো একটা নেশা হয়ে গেছে আমার। আর বিভিন্ন উস্তাদদের বাজনা গান শুনে আমি আস্তে আস্তে করে মানে সঙ্গীতের যে গভীরতা, এটা একটু উপলব্ধি করতে শুরু করেছি আমি। শেষ রাত্রে কোনো উস্তাদের গান শুনতে গেলাম, ওইখানে তো কনফারেন্স, হোল নাইট কনফারেন্স হতো। আমি শিশির ধরের বাজনা শুনলাম, উনি বেহালা বাজাতেন। আমি বহু বড় উস্তাদের আমি সরোদ বাজনা শুনেছি, বাঁশি বাজনা শুনেছি, আমি গান খেয়াল গান শুনেছি। তো আমি আসলাম, যখন আসার পর বাবা আমার বাজনা শুনে বাবা বোধহয় মনে মনে চিন্তা করলেন যে মনে হয় বোধহয় লাইনটা বোধহয় একটু বোধহয় তার ভিতরে বোধহয় এসে গেছে মনে হয়। তো তাকে একটা কাজ করে তারা এনগেজ করে দিই, রেডিওতে নিয়ে যাই অডিশন দিতে, রেডিওতে প্রোগ্রাম দিবে তাকে।
তৈরি থাকতে হবে, পরিমাণে প্র্যাকটিস করবেই সে, আর এটা ছাড়তে পারবে না। সেই চিন্তাগুলো উনি আমাকে নিয়ে গেলেন চট্টগ্রাম রেডিওতে। আচ্ছা। তখন তদানীন্তন চট্টগ্রাম রেডিও, 1965-এর কথা বলছি আমি। আমাকে নিয়ে গেলেন 65 একটা বোধহয় ছোট্ট একটা ওয়ার হয়েছিল বোধহয় আমাদের, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান একটা ওয়ার হয়েছিল। আমি আসার পরে কিন্তু ওয়ারটা হয়েছিল। যাই হোক, তো আমি গেলাম, অডিশন দিতে গেলাম। ওইখানে 9 জন অল অফিসার্স। ওইখানে তখন রিজিওনাল ডাইরেক্টর ছিলেন আশরাফুজ্জামান খান সাহেব, অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ডাইরেক্টর ছিলেন ইব্রাহিম আখন্দ, প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন সেলিমউদ্দিন আহমেদ, প্রোগ্রাম প্রডিউসার ছিলেন মনোয়ার হোসেন সাহেব। আমার কি তাদের কথা মনে আছে। আনোয়ার পারভেজ তখন ওখানে চাকরি করে, মিউজিক ডাইরেক্টর আনোয়ার পারভেজ। হ্যাঁ, তখন সে সুরকার হিসেবে চাকরি করে ওখানে। তো যখন অডিশন দিলাম, অডিশন দেওয়ার পরে সবাই বুথের থেকে উঠে চলে গেল। তা আমি মনে মনে করলাম যে কী বাজনা বাজাইলাম, কি সব কি বিরক্ত হয়ে গেলো কিনা কে জানে, সব উঠে চলে গেলো কেন, বুঝি না তো কিছু। বয়স তো কম আমার, তখন বয়স আমার কত 19, 20, 21 এরকমই হবে বয়স, খুব সম্ভব, বা 22 হতে পারে। আধা ঘন্টা পরে বাবা নিচে নেমে আসলেন। আমি বললাম, বাবা কোথায় গেল? নিচে নেমে আসলেন। বাবাকে বললেন, বাবা চলেন বাসায় যাই। তো আমার বাবা বললেন যে তুমি তো যাবে না, তুমি এখানে থাকবে তো। আমি থাকবো কেন? তখন ওরা যে আশরাফুজ্জামান সাহেব বললেন যে তোমাকে এখানে রেখে যেতে, তোমাকে উনি কনসোলিডেটেড বুকিং দেবে, তুমি মাঝে মাঝে বাজাবা, প্রোগ্রাম করবা, আর তুমি এখানে থাকবে, চাকরি করবে। তোমাকে তারা 210 টাকা বেতনে চাকরি দিচ্ছে। 1965-এ 210 টাকা অনেক টাকা। আমি 100 টাকা মাকে দিয়ে দিতাম, আর 110 টাকা দিয়ে আমি থাকতাম কলোনির একটা রুমে থাকতাম ভাড়ায়। আমার সঙ্গে প্রণব দাস ছিল, অ্যাকর্ডিয়ন বাজাতো, সে থাকতো আমার। হোটেলে খাইলে 35 টাকা নাস্তা, খাওয়া 35 টাকা শেষ। থেকে গেলাম এখানে। আমি ভালো লাগে না, 1 মাস গায়ে যাই আসি, কিছুই করি না, যাই আসি কিছুই করি না, কিছুই করতে দেয় না। তারপরে 1 মাস পরে আমাকে দেখি যে আমার চার্টে আমার নাম দিয়েছে, এমক আর্টিস্টের সঙ্গে আমাকে কনসার্ট বাজাতে হবে। কিন্তু আমি তো শিখেছি ক্লাসিক মিউজিক, আমি তো কমার্শিয়াল বাজাতে জানি না। তো আমার খুব সমস্যা হয়ে গেল তো আমার। কেন রে কে সা করে বাজাতে হয়, রে বি ফ্লেট যখন বাঁধা হয়, সুরটা বাঁধা হয়, GDA এই বাঁধা হয় স্ট্রিংসগুলোরে। তো আমরা বাঁধতাম জি শার্প, ডি শার্প, এ শার্প, ই। এখন সি বাজাতে গেলে আমাকে রে কে বানাতে হয় সা, সি শার্প বাজাতে গেলে আমার কোমল গাকে বানাতে হয় সা। তো আমার তো এগুলি প্র্যাকটিস নেই আমার। তা আমি খুব সমস্যায় পড়ে গেলাম। কিন্তু আমি 2-4 মাস যাওয়ার পরে আমি আমার যারা এখানে আত্মীয় ছিল তাদেরকে বললাম যে আমি কিসের ভিতরে রেখে গেল, আমি কী করি, আমি তো পালাইতে চাই এখান থেকে, ভেগে যেতে চাই। কয় না থাকো থাকো, ঠিক আছে, সোজা যাও, ক্লাসিক্যাল তালিম নিচ্ছ, কমার্শিয়াল বাজাতে কোনো সমস্যা তো হওয়ার কথা না। তা আমি আমার খুব কষ্ট হয় আমার। আমি ওইখানেও কিন্তু কানলাম যে কী বাজনা তালিম নিয়ে আসলাম, আর এখানে এসে আমি কী বাজনা বাজাতে হচ্ছে আমাকে, গানের পিছনে বাজাতে হচ্ছে আমাকে। আমি 65, 66, 67 3 বছর কোনো রকমের কামড় খেয়ে আমি কাজ করে জিত করলাম যে আমাকে কমার্শিয়াল বাজনা আমাকে বুঝতে হবে এবং বাজাতে হবে। আমাকে যদি সঙ্গীত নিয়ে জীবনযাপন করতে হয়, আমার সঙ্গীত নিয়ে যদি আমার পেট পূজা করতে হয়, তাহলে আমাকে এটা দেখতে হবে আমাকে। তো জেনে জেনে নিজেকে তৈরি করা শুরু করলাম। আমি তৈরি করা শুরু, তারপরে নিজেকে অনেকটা ভাঙতে হলো আপনার আর কি। নিজেকে ভাঙতে হলো অনেক। হ্যাঁ, মানে কঠিন ব্যাপার কিন্তু এটা। তো এই করতে করতে আমি ওইখানে 3 বছর কাজ করলাম। 3 বছর কাজ করে আমি ঢাকায় আসলাম। ঢাকা বেড়াতে আসলাম আমি বড় ভাইয়ের কাছে। তো বেড়াতে এসে তো আমি 15 দিনের ছুটি নিয়ে আসছি। তো বড় ভাই আমাকে দিয়ে যে একদিন বলে, চল ফিল্মে আজকে রেকর্ডিং আছে। তখন তো আমাদের গ্রুপ ছিল একটা, আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা, ফিল্মের কাজ করতো। এখানে যারা মিউজিশিয়ান ছিল আমার ম্যাক্সিমাম আমার ফ্যামিলির লোকরা ছিল। ওস্তাদ মীর কাসেম খান, ওস্তাদ খাদেম হোসেন খান ছিল লিডার, ওস্তাদ আবেদ হোসেন খান, তারপরে সবাই আপনাদের পরিবারেরই সদস্য, ম্যাক্সিমাম পরিবারের। সেতার বাজাতেন ইয়াসিন খান, তারপর শরৎ বাজাতেন ইউনুস খান, বেহালা বাজাতেন আমার চাচাতো ভাই
রাজা হোসেন খান, মিউজিক ডাইরেক্টর রাজা হোসেন খান। ও আচ্ছা, চাচাতো ভাই। আমার চাচাতো ভাই কিন্তু। তো যাই হোক, তো সঙ্গে যেতাম। তো ওইখানে গেলে ঠিক আছে পিছনে বসো, পিছনে বসে সেকেন্ড ও থার্ড রোতে বসে ওই যখন বেশি ভাইলিনিস্ট লাগতো তখন পিছনে যেত। 2 দিন 3 দিন রিহার্সাল হইতো আগে। আচ্ছা, একটা ফিল্মের গানে 2 দিন 3 দিন রিহার্সাল হতো। তো যেহেতু পিসটা তুলে নিতাম, আস্তে আস্তে প্র্যাকটিস করে করে তুলে নিতাম। এইভাবে করে আমি যে কদিন ছিলাম ওই কদিন আমি একটা না 2টা কাজে গেলাম। টেলিভিশনে যেতাম, ডিএটি টেলিভিশন ছিল, ডিএটি টেলিভিশনে গেলাম। ওইখানে আমার নিজের আত্মীয় স্বজনরা চাকরি করতেন ওইখানে। আমাকে হঠাৎ করে একদম অফার দিলেন আমাকে, এই যে সারি ভাই, সিনিয়রই আমার ভাই করে বললো, সুজাবুদ্দিন অ্যাকর্ডিয়ন বাজাতো। আমাকে, আপনি টেলিভিশন চাকরি করবেন? আমি টেলিভিশন চাকরি করবো মানে? কারণ বেহালা বাজান তো চাকরি করেন না। আমাদের তো বেহালায় 2 জন ছিল, রাজা হোসেন খান আর স্বপন কুমার সাহা। তারা 2 জনের ভিতরে একজন ছুরিতে গেছে, বিয়ে করতে গেছে। তো আমাদের তো বেহালা লাগেই। তো আপনি কাজ করবেন, কন্ট্রাক্টের কাজ করবেন? আমি করতে পারি। আমি জিজ্ঞাসা করিনি, বাসায় জিজ্ঞাসা করিনি একটু। আমি তো চাকরি করি চিটাগংয়ে। ওইখানে কি আপনি পার্মানেন্ট জব করেন? আমাকে না। পার্মানেন্ট জব কত বেতন পান? আমি 210 টাকা বেতন দেয়। আপনি এখানে 250 টাকা বেতন দেওয়া হবে, চাকরি করবেন? তো বাইরেই বললাম। চিটাগাং থেকে আবার ঢাকায়, তার মধ্যে আমি টাকাটাও বেশি, আবার ঢাকায় চলে আসছেন। তো এখানে মানুষজন আছে, তাদেরকে শিখতে পারবো। এখানে তো সব অল দ্য কমার্শিয়াল মিউজিশিয়ানস, ক্লাসিক মিউজিশিয়ান সবই পাচ্ছি আমি এখানে। তো বড় ভাই বলে, হ্যাঁ জয়েন করো। জয়েন করলাম, সঙ্গে সঙ্গে ভর্তি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দিলাম। ওই বছরই পাশ করলাম। টেলিভিশনে পার্মানেন্ট কাজ করা শুরু করলাম। তারপরে 67, আমি 65, 6, 7, 7-এ আসলাম। তো 8-এ পরীক্ষা দিলাম। 9-এ আমি মোটামুটি তখন থেকে কিন্তু সুরের প্র্যাকটিস করি। কিন্তু আমি যেহেতু আমি ক্লাসিক শিখছি, অন্যরা আমার বন্ধুরা সুর করে, তারা ক্লাসিক কিছু জানে না, তারা সুর করে। আনোয়ার পারভেজ আমার মামা সম্পর্ক, আমার মামু তুমি আমার একটা সুন্দর একটা রাগ বলো তো, আমার একটা তা খুব সুন্দর রাগ আছে, কলাপতির একটা নাম, তো বলো নোট বলো। তো নোট বললাম, কারে মামা রাগটা তো সুন্দর সুন্দর সুর করা যায়। তো তো আমি তাদের সঙ্গে বসে বসে। আপনার তাহলে প্রথম শুরু করা গান কোনটা ছিল? আমার প্রথম শুরু করা গান, দেখেন এটাও একটা আজব ব্যাপার, মানুষ শুনলে হয়তো হাসবে। আমি তখন গুনগুন করি, আমার বন্ধুরাও যে তোমরা সুর করো, আমার সুর করতে ইচ্ছা করে, আমার মনের ভিতরে খুব সুর ঘুরে। হ্যাঁ, তা আমি শুরু করে, আমার গান দিবে কে? আমার গান দেওয়ার কিন্তু লোক পাই না, গান কাটতে চাইবো আমি। তখন চিটাগং মোহনলাল দাস গান লিখেন, প্রডিউসার, ঠিক আছে। আরও 1-2 জন আছে, জিয়া হায়দার ছিল, ওনার কাছে যাইতেই পারতাম না, প্রশ্নই ওঠে না। তো আমি যখন ঢাকায় আসলাম, ঢাকা আসার পরে আমার ভাইয়ের ওই বিছনা উঠে দেখি অনেক কাগজপত্র। তো কাগজপত্রের ভিতরে আমি কিন্তু কয়টা গান আছে। আমি একটা গান দেখলাম, গানটা পড়লাম আমি, চাঁদ নয় সে তো চাঁদ নয়, তবু চাঁদের মতো সুন্দর কেন মনে হয়। নিচে দিকে লেখা, গীতিকার ডক্টর আবু হেনা মুস্তফা কামাল। আমি এটা দেখা তা আমি গান তো একটা পেয়ে গেছি। আমি তো জানি না যে এই গান শুট করছে, আমার ভাই যে শুরু করছে আমি জানি না। তো আমি এটার ভিতরে প্র্যাকটিস করলাম, শুরু করে আমার বন্ধুদের শুনাইলাম আমি। চাঁদ নয় সে তো চাঁদ নয়, তবু চাঁদের মতো এত সুন্দর কেন মনে হয়। একটা বানাইলাম আমি সুর। কারে ভালো সুর করেছিস তো, এটা কোথায় সুর পাইলি তুই এটা? হ্যাঁ, রঞ্জিত আমি করলাম, কেমন কারে তো সুন্দর, তোর তো সুন্দর সুর হচ্ছে। তারা আমার ইন্সপায়ার করলো। এই আমার সুর করার কিন্তু দিকে আমার মন তাড়িত হতে শুরু করলো। আচ্ছা আচ্ছা। তখন আমি সুর করি, ঢাকা যখন শুরু করি আমি, আমার ভাবি গান গাইতেন। আমার ভাবি হয়েছে ফৌজিয়া ইয়াসমিন, মানে ফৌজিয়া খান। ও আচ্ছা, ফৌজিয়া খান আপনার ভাবি? সাবিনা ইয়াসমিনের মেজ বোন। জি জি জি। হ্যাঁ, আমার ভাই মোবারক হোসেন খান সাহেবের ওয়াইফ। তো ভাবি শিডিউল প্রোগ্রাম করে ইয়েতে, রেডিওতে। তো ওনার গান লাগে অনেক সময়। তা আমি গুনগুন করে হারমোনিয়াম সুর করি, এই এটা কী করতেছো তুমি? এটা সুর করতেছি।
তুমি সুর করতে পারো নাকি? আমি পারি টারিকে জানি না, তো সুর করি তো, দেখে হয় কি না আমার সুর টুর করো তো করে। আমি গান তুলে দিলাম, মুখটা তুলে দিলাম, অন্তর সুরগান তুলে দিলাম। ভালো হয়েছে, ভালো হয়েছে, আমার জন্য ভালো হয়েছে, আমি শিডিউল প্রোগ্রামে তোমার এই গানটা গায়ে দিব। ভাবি কিন্তু ইন্সপায়ার করলো আমাকে। আচ্ছা আচ্ছা। ভাবি ইন্সপায়ার করাতে ভাবির জন্য আমি রেগুলারলি তখন শুরু করতাম। তারপরে রেডিওতে আমি একটু সুযোগ পেয়ে গেলাম। রেডিওতে যেহেতু ভাই ব্রাদাররা সবাই চাকরি করে, জানে যে পাগলা এইসবই করবে আর কি করবে। আমি অবসরে এসএসসি পাসও করলাম। আমি ভাবি আমার টাকাটা দিল, মিউজিক কলেজে ভর্তি হবো। আচ্ছা, ওই গানটা পরে উনি রেডিওতে গিয়েছিলেন? গিয়েছে। ওইটাই আপনার প্রথম শুরু করা গান? না, ওইটা কিন্তু গাওয়াইতে পারিনি। বলতে এইটা কিন্তু বড় ভাইয়ের সুর করা গান, এটা রেকর্ডেড গান, কিন্তু এটা সুর করা যাবে না। ও আচ্ছা, উনি একটু অন্যভাবে শুরু করছিলেন মনে হয়। না, আমি তো অন্যভাবে শুরু করছিলাম। তো তারপরে আমি গান পেতাম তখন। আমার বন্ধু গান লিখতো, পেয়ে গেলাম। এস এম হেদায়েতকে পেয়ে গেলাম, গান লিখতো। এস এম হেদায়েত। হ্যাঁ, তো ওর থেকে গান নিতাম। ও আসতো, ও তো গান লেখে। তখন আমি গাজী বাইরে কাছাকাছি পেয়ে গেছি। তখন আমি গাজী মাছালার, তখন আমাদের বাসা উল্টা দিকে থাকতেন। উনি তো কুমিল্লার মানুষ। তো গাজী ভাইয়ের থেকে আমি গান চাইলে গাজী ভাই আমার গান দিত। হ্যাঁ, এভাবে করে করে না আমি আস্তে আস্তে করে সাবিনের প্রোগ্রাম পেয়ে গেলাম, একটা আমি গান রেকর্ডিং পেয়ে গেলাম। তখন 69। আচ্ছা, তখন অলরেডি আমার একটা হিজ মাস্টার রেকর্ড বেরোল। কেন আমার তো ধান্দা সুরের দিকে, যে বেহালা বাজে আমি আর তো ক্লাসিক বাজে কিছু করতে পারবো না। আমাকে সুর দিয়ে আমার নিজেকে আগাইতে হবে, আমি বড় সুরকার হবে। ওই জন্য আমার এখন তখন টার্গেট আমার ভিতরে, মনের একটা সুপ্ত বাসনা আমার। তারপর সাবিনাকে দিয়ে একটা প্রোগ্রাম পেলাম আমি। সাবিনাকে গান করলাম রেডিওতে, শোনো কোনো এক বন্দি পাখির কথা, যে পাখি কি জানি কথাটা ছিল। রেকর্ড আছে, এখনো রেকর্ডটা আছে। তার কাউকে পরিচিত গান মানে? হ্যাঁ, আমি সাবিনাদের গানটা রেকর্ডিং করলাম। কেন আমার অর্কেস্ট্রা করতে খুব ভালো লাগতো, যেহেতু আমি ওই গানটা কি পরে টিভিতেই গেছিল আপনার? এটা ওইটা টিভিতে গাই না, এটা রেডিওতে রেকর্ডেড আছে, এখনও রেকর্ড আছে। এটা শোনো কোনো এক বন্দি পাখির কথা, যে পাখি না 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 না, কেন সে না 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 না, এরকম ছিল সুর। কথাগুলো সব মনে নেই আমার। 1969-এর ব্যাপার স্যাপার। তো যাই হোক, 69-এ ওই সময় যখন ডিস্ক রেকর্ড করি যখন, তখন ডক্টর মনিরুজ্জামান স্যার গান লিখলেন। আমি ডক্টর মনিরুজ্জামান স্যারকে দিয়ে দুইটা গান লেখাইলাম। একটা গান গাইলো ডক্টর মনিরুজ্জামান স্যার সঙ্গে পরিচয় হলো, যেহেতু রেডিওতে আমি তখন চাকরি করতাম, আর টেলিভিশন থেকে রেডিওতে কাজ করতে আসতাম, দেখা সাক্ষাৎ হয়ে যেত মাঝে সাঝে। আর আমি যখন হিজ মাস্টার হয়েছে, যখন 69-এ, তখন পাকিস্তান হিজ মাস্টার যখন আমি কাজ করতে যাই, কেন ওই সময় আমি বাজাই আমি হিজ মাস্টারে কিন্তু তার গান টান বাজাতাম, রেকর্ড হতো যখন। তো ওইখানে গিয়ে ওনার যে ম্যানেজার ছিল, ম্যানেজারের সঙ্গে আমার একটু পরিচয়, আমার স্নেহ করতে হবো। তো ম্যানেজার সাহেবের নাম ছিল মুজিবুর রহমান সাহেব। হিজ মাস্টার আমার HMV নামে, যেটা HMV। তো ওনার নাম ছিল মুজিবুর রহমান সাহেব। তো মুজিবুর রহমান সাহেব বলেন যে, ভাই আমি তো সুর করি, একটু তো আমাকে একটু সুযোগ দেওয়া যায় একটা গান করার জন্য, হিজ মাস্টার হয়েছে। তো উনি বললো, আপনি আমার সুর শুনে আন তো। সৈয়দ হায়াত খান তোর গান গায়, আমার বন্ধু, আমার থেকে সিনিয়র কিন্তু বন্ধু ছিলাম। তো ওরা বললাম, চলো স্যারের বাসায় যাবো। ওই কেন? আমাকে স্যারেতে দুটি গান নিতে হবে, তুই দুইটা গান গাবা, সুর করব। গেলাম, স্যারকে দিয়ে একটা গান লিখে দিলেন, মন জানে না চায় সে কি যে। আর একটা গান লিখে দিলেন, এই পথে যাব কত দূর। ডক্টর মনিরুজ্জামান স্যার দুইটা গান লিখলেন ওই রেকর্ডের জন্য, ডিস্ক রেকর্ডের জন্য। আর দুইটা গান নিলাম আমি। একটা গান নিলাম কাউসার আহমদ চৌধুরী থেকে লিখলাম। কাউসার আহমদ চৌধুরী আমার বন্ধু, হ্যাঁ, খুব বিখ্যাত, অসাধারণ কিছু গান তার আছে। বিশেষ করে ওকে দিয়ে গান লিখলাম। একটা গান মৌসুমী কবির ছিল সিঙ্গার, এক পিঠে শওকত হায়াত খান, এক পিঠে মৌসুমী কবির। একটা গান লেখালাম কাউসার আহমদ চৌধুরী দিয়ে, তার গানটা ছিল জানি না কেন যে মন পিছু ফিরে চায়। আরেকটা গান ছিল
মোহন দাস দাস চিটাগংয়ের প্রডিউসার এবং লিরিসিস্ট, ওনাদের এটা গান লেগেছিলাম, কেন এত একা লাগে না বড় লাগে কী জানি ছিল কথা। যে 4টা গান আমি রেকর্ডিং করলাম। রেকর্ডিং করার পরে 2 মাস পরে 3 মাসের পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানকে, তখন পশ্চিম থেকে ডিস্ক রেকর্ড আসলো, আমারে দিল 45 ডিস্ক রেকর্ড। শওকত খান, 2টা গানের নাম মৌসুমী কবির, সুরকার সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। এটা নিয়ে তখন হ্যাঁ, এটা মানে তখন তো একটা অন্যরকম পাওয়া। এই ধরেন 69 চলে গেল, 70 চলে গেল, আপনি তো পরে 71-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হলেন। কিভাবে হয়েছিলেন? আমি তখনই কিন্তু চাকরি করি, তখন ওই যে বললাম না আমি টেলিভিশনে চাকরি করতাম। 70-এর সময় তো ওই ঝড়ঝাপটাপিতে চাকরি করতাম। 71-এর গণ আন্দোলন শুরু হয়ে গেল, নানান ভেজাল শুরু হয়ে যাওয়াতে আমরা সব একত্রিত হয়ে গেলাম, বাইরে সব কমলাপুর বাসায় চলে গেলাম। তো আমাকে বলে যে খবরদার তুমি কিন্তু একা একা বেরোয় না, ওই মুক্তিযোদ্ধাদেরকে ধরলে কিন্তু অল্প বয়সে ছেলে দেখলে কিন্তু তারা আর্মিরা ধরে। তো আমি আমার তো কার্ড আছে, তো তখন তো আইডেন্টি কার্ড ছিল পাস। জি, তখন তো এরকম আইডেন্টি কার্ড ছিল না, পাস ছিল, নাম লেখা ছিল শেখ সাদী খান, বেহালাবাদক, বাংলাদেশ টেলিভিশন। দেখলে এটা দেখাইতাম আর কি। ওই সময় খবর পেলাম যে কুমিল্লাতে আমার পাশের বাড়িটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। আমার বাসা একটু ক্রেক ডাউন হয়েছে। আমার মা ভাই বোন থাকে, তখন আমার বাবা কিন্তু মারা গেছেন 67-এ মারা গেছেন আমার বাবা। আমার বড় ভাই বললো, দেখো আমি তো যেতে পারবো না, আমাদের অফিসে রেগুলার যেতে হচ্ছে। আর আমার যে সেজো ভাই মোবারক হোসেন খান, সে তখন বোধহয় অ্যাসিস্ট্যান্ট রিজিনাল ডাইরেক্টর ওই সময় পাকিস্তান পিরিয়ডে। বললো যে আমি তো যেতে পারবো না, আমি তো গান পয়েন্টে চাকরি করতেছি, তুমি যাও গিয়ে। মা ওখানে ছোটো ভাই বোন ছিল, তাদেরকে কী অবস্থা, তুমি যাও। আমি কারফিউ ব্রেকডাউনের সময় আমি গেলাম। আমি অনেক সময় অনেক কষ্ট করে গেছি, এসে অনেক বড় ইতিহাস। এই কাশপুর ব্রিজ দিয়ে গিয়ে আবার পরে ভাঙ্গা ব্রিজ ছিল, ওইখানে নৌকা দিয়ে, তারপর ওইখানে স্কুটারে 8-7 স্কুটারে আবার গিয়ে আর ফেরি, এভাবে গিয়ে কুমিল্লাতে গিয়ে পৌঁছলাম। আমি কুমিল্লা পৌঁছে গিয়ে বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নাই। তো কোথায় আছে বলছে পাশের বাড়িতে আমার ভাই বোনরা আছে। আমি তাদেরকে নিয়ে আমি চলে গেলাম রাজাপুর, কুমিল্লা গোমতী নদী পার হইলেই রাজাপুর। আচ্ছা। তাদেরকে নিয়ে গেলাম আমার বোনের শ্বশুরবাড়ি আর কি, আমার ইমিডিয়েট বড় বোন যে তার শ্বশুরবাড়ি, পরে শ্বশুরবাড়ি হয় আর কি। ওইখানে মা ভাই বোনকে রাখলাম, রেখে দিয়ে গিয়ে আমি তোমরা এখানে থাকো। আমার যে বোন জামাই যে সে আমার খুব ফ্রেন্ড ছিল, মেজর গিয়াস, রেখে পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম হাঁটতে রাজাপুর দিয়ে হাঁটতে রেললাইন ক্রসে পার হয়ে যেতে আমরা সুনামরা চলে গেলাম। সুনামরে গিয়ে পৌঁছলাম দুপুরবেলা। সকালবেলা হাঁটা শুরু করলাম, হাঁটতে পাহাড় ডিঙিয়ে হাঁটতে গিয়ে পৌঁছলাম সুনামরা। তো সুনামরে গিয়ে বললাম যে আচ্ছা এখানে কোথায় ট্রেনিং দেয়? সুনামরা মানে আগরতলার আগরতলার ট্রেনিং দেয় মেলা ঘরে। আমরা 3 জন গেছিলাম, আমার বোন জামাই, আমি, আমার আর একটা খালাতো ভাই। ব্যাস আবার শুরু করলাম, গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে তখন তো খোলা জিপ, 12 জন 14 জন 15 জন করে উঠে গিয়ে মেলা ঘরে গিয়ে পৌঁছার পরে গিয়ে বললাম যে এখানে আমরা আসছি মুক্তিযুদ্ধ হিসেবে কাজ করার জন্য। তো আমাকে এখানে আমার বন্ধুরা বললো আমাকে, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের থেকে তো অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যারা শিল্পী, যারা যন্ত্রশিল্পী তাদেরকে যাওয়ার জন্য। তো তুই না রেডিও না টেলিভিশন চাকরি করিস, তো ওইখানে যাচ্ছিস না, কেন তুই এখানে আসছিস না কী করতে? আমরা তো যুদ্ধ করতে আসছি, আমরা তোর করতে কী আমি যুদ্ধ করবো দোস্ত, কোনো দরকার নাই। তখন মেজর হায়দার সাহেব ট্রেনিং দেয়। আচ্ছা। হ্যাঁ, তো যাই হোক, এটা অনেক কথা, এত কথা বলতে গেলে আপনার এখানে মানুষও বিরক্ত হবে অবশ্য। যাই হোক, তো আমার বললো যে তুই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যা, অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। চাপ, আমার ফ্রেন্ডরা আমাকে দিলই না আমার এখানে জয়েন করতে। কিন্তু আমার বোন জামাই
আর আমাদের খালতো ভাই তারা কিন্তু জয়েন করে ফেললো। আচ্ছা, আপনি চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। আমার বল স্বাধীন বাংলাদেশ, আমি কোথায় এটা, কোথায় খবর নেই। তো একজনে বললো যে এটা তো এখানে না, এটা বোধহয় কলকাতা একটা ব্যান্ড থেকে এটা প্রচার হয়। তো আমার মনে হয় এটা কলকাতায় হইতে পারে। তো আমার এর মাঝে আবার আমার মা ভাই বোনকে আবার তারা দিছিল, তারা দেওয়ার পর তারা ওই গ্রাম থেকে সরে গেল, আমার ভাই নিয়ে চলে গেল, তাদেরকে ইন্ডিয়াতে কলকাতায় নিয়ে চলে গেল। তো আমি করলাম কি, তখন আমার দুলাভাইয়ের ইমিডিয়েট বড় ভাই যে, তাকে নিয়ে আমার সঙ্গে তখন পাকিস্তানি টাকা ছিল প্রায় 1-1.5 হাজার টাকা ছিল, বড় অনেক বড় বড় নোট, তো এত বড় বড় নোট, 100 টাকা নোটগুলি সবুজ। তো আমি কিছু টাকা চেঞ্জ করলাম, 100 টাকা ভাঙালাম 40 টাকা করে, 50 টাকা করে ভাঙালাম 100 টাকা নোট ভাঙে। তা আমি বললাম যে তাহলে কী করো, কলকাতা যাবো? যা, কলকাতা যা। তা আমি দুজন মিলে 250 না 300 টাকা দিয়ে দুজনের টিকিট কাটলাম, প্লেনে উঠলাম। পাই না, যাবো ওইখানে আমার ভাইয়ের এক বন্ধু ছিল, ইন্ডিয়ান এয়ারলাইন্সে চাকরি করতো, প্রফুল্লবাবু বলে এক ভদ্রলোক। তো খোঁজ করলাম, আমি দাদা আমি তো আবির হোসেন সাহেবের ভাই, তো আমার 2টা টিকিট যদি পাওয়া যায়। কয় আজকে তো বলতে পারবো না কিছু, যেহেতু এটা একটা কোটা থাকে আর্মিদের জন্য, 5-6 জনের একটা কোটা থাকে, এটা খালি থাকে, যে কোনো সময় ইমার্জেন্সি তাদের লাগে। তো আমি তুমি কালকে এসো। তো আমি কালকে আবার যখন গেলাম, কয় খালি আসছে, তুমি আজকে যাবা? প্লেন এতটার সময়, প্লেন দুপুরবেলা প্লেন। তো আমি কেন যাবো, 2টা টিকিট নিলাম। আমি আমার বড় ভাই, সে গেলাম আসাম। প্রথম গেল আসাম, প্লেন থামলো না গুয়াহাটি আর কি। হ্যাঁ, গুয়াহাটি থামলো, গুয়াহাটি থেকে তেল নিল, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর প্লেন ছাড়লো। কলকাতা পৌঁছলাম, পৌঁছে দমদম থেকে নেমেই আমি তো বাসা চিনি, যেহেতু আমি ওই বাসাতে আমি প্র্যাকটিস করছি, জানি আসতে। ওই বাসায় গিয়ে উঠলাম, আমি উঠে গিয়ে বললাম দেখ সব মা ভাই বোন সবাই পাইলাম। আমি তো দেখ তোমরা সব বেঁচে আসো, তোমরা ফার্স্ট ক্লাস। স্বাধীন বাংলা বেতার কিন্তু কোথায়? তো আমার ভাতিজা বললো উস্তাদ কিরিট খান মারা গেছে। আমার ভাতিজা বললো যে কাকু খুব বেশি দূর নয়, এই 1/2 মাইল, 1 মাইল হবে, সেন্ট্রাল রোডে একটা বাসাতে দেখি সব থাকে, এটাই বলতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তাই চলো গেলাম, গিয়ে আমি সবাইকে পেয়ে গেলাম। মোহাম্মদ আব্দুল জব্বারকে পেলাম, আপেল মাহমুদকে পেলাম, কাদেরি কিবরিয়াকে পেলাম, রতীন্দ্রনাথকে পেলাম, সুজির ইসলামকে পেলাম, সমর দাসকে পেলাম, সবাইকে পেলাম, ও রেডিও অফিসারদেরকে পেলাম। মোটামুটি তখন আপনার পরিচিত যারা সার্কেল তারা সবাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেই ছিল। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে যা কেমন। আপনি বোধহয় 9 মাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেই ছিলেন পুরো। হ্যাঁ, আমি না 9 মাস, আমি কিন্তু ডিসেম্বরের সময় আমি আসছিলাম, ভাইয়ের শরীরের খারাপ শুনে আনছিলাম। ডিসেম্বর মতো 3 তারিখ 4 তারিখের দিকে এসেছিলাম আমি। আইসা গেলাম ফাইসা, সব খুব তোড়জোড় চলতেছে, কিন্তু তখন কিন্তু অলরেডি অ্যাটাক ফ্যাটাক চলতেছে। আমি নড়তে পারলাম না, আমি কিন্তু কি একটা অবস্থায় গেছে। যাই হোক, তো স্বাধীন বাংলাতে আমার তখন আমি তো কাজ করে আসছি তো এখানে, তো সেই হিসেবে আমি স্বাধীন বাংলা মুক্তিযোদ্ধা, আমার নাম টাম সবই ছিল, সবই কিছু আছে। তারপরে 16 তারিখ তো আমার চোখের সামনেই আমি দেখলাম। তো এই হচ্ছে আমার জীবন কাহিনী। না, এখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরে তো তখন নতুন স্বাধীন দেশ হলো, স্বাধীন বাংলাদেশ হলো। সেখানে আমরা দেখেছি যে আপনি তারপরে মোটামুটি খুব পরিচিত হয়ে সিনেমার সঙ্গে। আমি না, তখন আমাকে তারা বাই ফোর্সগুলো, মিয়া তুমি কোথায় গেলে, আমরা বলছি মরে গেছো নাকি, তোমার ট্রেস পাইলাম না, কোথায় গেলা তুমি? আমি ভাই আমি তো আসছিলাম, ভাইয়ের শরীর খারাপ খবর শুনি না, আইসা তো আর বর্ডার সব সিল হয়ে গেছে, আমি তো নড়তে পারিনি আর। আমি তো ভাবছি তুমি মরে গেছো বুঝি। যাই হোক, তারপর আমার বললো যে তুমি একটা কাজ করো। আমি আইসা জয়েন করছিলাম, কিন্তু টেলিভিশনে জয়েন করছিলাম। তখন আমার বললো তাহের সুলতান, আশফাকুর রহমান সাহেব যারা ছিল ওইখানে প্রডিউসার, আমরা বললাম রেডিও জয়েন করো। তখন আমি কমার্শিয়াল সার্ভিস জয়েন করি। বাংলাদেশ বেতারের প্রথম পরিচালক আপনি ছিলেন। আমি কমার্শিয়াল সার্ভিসে ছিলাম, তখন আমি বাজাতাম, বেহালা বাজাতাম এবং সুরকার হিসেবে কাজ করতাম। আর প্রথম কোন সিনেমায় কাজ করলেন সুরকার হিসেবে, মানে সঙ্গীত পরিচালক হিসেবে? আমি ডিউবেজেল দিয়ে কাজ করি, এমনি তো অনেকের সঙ্গে কাজ করেছি। আমি তো খন্দর নুর আলমের সঙ্গে প্রায় 10-12টা ছবিতে অ্যাসোসিয়েট মিউজিক ডিরেক্টর ছিলাম। যেমন শপথ নিলাম, তারপরে
চোখের জোড়া নাকি একটা ছবি, ওইটাতে। তারপরে ওনার যেসব ছবি হয়েছে সুবোধার আগে যেসব ছবিগুলো হয়েছে ওই সব ছবিতে আমি ওনার সঙ্গে অ্যাসিস্ট করতাম। হ্যাঁ, তারপর আজাদ রহমানের সঙ্গে আমি অ্যাসিস্ট করছি অনেক ছবিতে। লাস্ট ছবি বোধহয় আজাদ রহমানের সঙ্গে কাজ করছি অনন্ত প্রেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগে অনেক পোশাকের ছবিতেও কাজ করছে আজাদ রহমানের কিন্তু সঙ্গে। আপনার মানে প্রথম সঙ্গীত পরিচালক হিসেবে আপনি ইন্ডিভিজুয়াল কোন ছবি এখনই শুরু- সময়ের ছবিতে এখনই সময়। আব্দুল আল মামুন সাহেবের পরিচালিত এখনই সময়, এটা একটা নাটক ছিল অবশ্য, সেনাপতি নাটকটার নাম ছিল। এটা স্টেজ নাটক হতো। এটাকে উনি ফিল্মের স্ক্রিপ্ট করলেন এবং আমাকে বললেন। তখন মোটামুটি আমার গান কিন্তু পরিচিত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তখন কিন্তু আমার এইসব গান সব হিট হয়ে গেছে। এই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, ও আচ্ছা, এই যে হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু জেনেছি আমি। তারপরে আমার দুটি চোখ পাথর তো নয়, ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, কুমার বিশ্বজিৎ, কুমার বিশ্বজিৎ। তারপরে ওগো বিদেশি তো আমার তোমার চেরি ফুল ফুল দাও, দাও, আমার শিউলি নাও। শিউলি নাও। এরকম অনেক 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 গান কিন্তু মোটামুটি আমাকে কিন্তু আমার পরিচিত এনে দিচ্ছে। তো সেভাবে টেলিভিশনে কাজ করতাম, শুরু করে হিসেবে কাজ করতাম। আমাকে মামুন সাহেব বললেন যে সাদি তুমি আসো আমার কাছে একটু, তোমার সাথে কথা আছে। তো গেলাম, যাওয়ার পরে বলেছে আমি একটা ছবি বানাচ্ছি এখনই সময়, এই ছবিটা তুমি সঙ্গীত পরিচালনা করবে। তা আমি তো এত পুলকিত যে তখন যে আমার যে কেমন সিচুয়েশনটা বা অবস্থাটা, এটা আমি এখন বুঝাতে পারবো না। যাই হোক, ওনার সঙ্গে কাজ করলাম। প্রথম ছবিতেই আমি 3টা গান ছিল, 2টা গানে চমৎকারভাবে মানুষ গ্রহণ করলো। কোন দুটো গান ছিল? এই দুটো গান। জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা। হ্যাঁ, জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা। সেই কথা সহজে কেউ বুঝতে। হ্যাঁ, খুবই খুবই পপুলার গান ছিল। পপুলার। আরেকটা গান ছিল, এটা গেছিল সাবিনা ইয়াসমিন। আরেকটা গান গেয়েছিল আবিদা সুলতানা, একটা দোলনা যদি কাছে পেতাম। একটা দোলনা যদি কাছে কাছে পেতাম। আর আরেকটা কমেডি সং ছিল, ওই গানটাও কিন্তু গ্রহণ করছে। এরপরে তো আপনার মধ্যে খুব নাম হলো প্রিন্সেস টিনা খান সিনেমায় প্রিন্সেস আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল। এটা আমার সেকেন্ড ছবি। থার্ড ছবি কলমিলতা। হ্যাঁ, তো এইভাবে এরপর থেকে আস্তে আস্তে করে আমি ছবি। ওই টিনা খানের একটা ছিল টাকার পিছে দুনিয়া ঘোরে। টাকার পিছে দুনিয়া ঘুরে, আমি ঘুরলে দোষ কি? দোষ কি? এটা আমরা এখন বলে এগুলিকে আইটেম সং বলি আর কি। তো দেখলাম যে গ্রহণ করেছে মানুষে, কিন্তু আমার প্রত্যেক জিনিস একটু দেরিতে মানুষের কাছে গিয়ে পৌঁছাতে হয়েছে কি, আমি ওই সময়টাতে 80 থেকে 2000 সাল পর্যন্ত যত ছবি করা উচিত ছিল আর কি, আমি অত ছবি করে নিই। কিন্তু তার ভিতরে আমি প্রায় 20-21টা ছবি করছি।